আমরা লাইভে আসার প্রধান যে মুখ্য কারণ সেটা হচ্ছে আমাদের প্রত্যেকে জানো যে আগামী 11ই সেপ্টেম্বর আমরা কলকাতা চলো আমরা ডাক দিয়েছি। ঠিক আছে, 11 সেপ্টেম্বর মতোই এক বৃহত্তর আন্দোলনে ডাক দিয়েছি আবার 19 তারিখ, সরি 19 আগস্ট, যেটা আমরা আন্দোলন যেটা করে দেখিয়েছি পশ্চিমবঙ্গের বুকে, কলকাতার বুকে, সরি। তো সেখানে এতটা আন্দোলন করার পর, সবকিছু করার পর এতজন আমরা জমায়েত ছিলাম এবং প্রত্যেকে আমরা নিজেদের বঞ্চনার দাবিতে আওয়াজ তুলেছি। তো তা সত্ত্বেও আমরা সরকারের কোনো রকম রেসপন্স দেখতে পাচ্ছি না। আমাদের নিয়োগ নোটিফিকেশন নিয়ে সেরকম এখনো পর্যন্ত কোনো আধিকারিকদের কাছ থেকে কোনো রকম বার্তা এখন পর্যন্ত আসেনি। তো আমরা সে কারণে আমরা আগামী 11ই সেপ্টেম্বর আবার আমরা রাজপথে নামতে যাচ্ছি। আমাদের যে বঞ্চনার দাবি নিয়ে, সেই দাবি নিয়ে আমরা আবার রাজপথে নামতে যাচ্ছি। আচ্ছা, প্রথমেই আমি পরে বক্তব্য রাখবো, প্রথমেই সাধনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো। সাধন, বলো। ধন্যবাদ অক্ষয়। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, ক্লিয়ার। যারা হচ্ছে লাইভটা দেখছেন, প্রত্যেকগুলো লাইভটা শেয়ার করে দেবেন এবং 23 জেলার অগণিত 22 স্টেট পাস যে সমস্ত আমার কলিগ বন্ধু বান্ধব রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা হচ্ছে 19 আগস্ট কলকাতার বুকে একটি ঐতিহাসিক ছাত্র আন্দোলন নিয়োগের দাবিতে করে দেখিয়ে দিয়েছে। আপনাদের কথা মাথায় রেখেই অ্যাকচুয়ালি আমরা সবসময় চেষ্টা করি। সবার প্রথমে আসি, আমরা আগামী কর্মসূচি 11ই সেপ্টেম্বর দিনটাকে ধার্য করেছি। ঠিক আছে, এই ডেটটা সম্পর্কে কিছু কথা বলি। যখনই কোনো আন্দোলন সংগঠিত হয়েছে আমরা সবসময় চেষ্টা করেছি সাধারণ যে সমস্ত ক্যান্ডিডেট আছে, সাধারণ ছেলে মেয়েদের মতামতকে গুরুত্ব দিয়ে কোনো একটা ডেট মানে ঠিক করার। ঠিক আছে, এবার হচ্ছে 11ই সেপ্টেম্বরটা কেন বেছে নেওয়া হলো। আমি জানি 19 তারিখটাও যখন ঘোষণা হয়েছিল তখনও কিছু মানুষ, অ্যাকচুয়ালি সবাইকে সন্তুষ্ট করা তো সম্ভব নয়, প্রত্যেকেরই প্রবলেম থাকে। আমার ব্যক্তিগতও প্রচুর প্রবলেম আছে। তারপরে হচ্ছে 11 তারিখে বেছে নেওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন, সম্ভবত সবাই বলছিল যে 15 তারিখ হচ্ছে, 14 তারিখে হচ্ছে এসএসসি লাস্ট এক্সাম আছে, এক্সামটা পরে করলে ভালো হতো। অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাসটা 15 তারিখটা চলে গেলে পরের দিকটাতে হচ্ছে পুজো সমস্ত কিছু পড়ে যাচ্ছে। মানে 16 তারিখে রান্না পুজোর মতো কিছু পূজা আছে সাউথ এবং নর্থ 24 পরগনাতে। তারপরে 17 তারিখে বিশ্বকর্মা পুজো। তারপরে ওই 20-21 তারিখ মহালয়া। মানে পুজোর একদিন দুদিন আগে আমেজটা কেমন থাকে জানেন প্রত্যেকেই। সেই সঙ্গে পুজো পুজো ভাবটাও চলে আসবে। পুজো চলে আসে মানে কলকাতাতে মানে পুলিশ থেকে শুরু করে সমস্ত কিছু বেশি থাকবে। আর সাধারণ ছেলে মেয়েদেরও মানে একটা উৎসাহ উদ্দীপনা যেটা আমরা দেখতে পাচ্ছিলাম কিছুদিন আগে, মানে 19 তারিখ আন্দোলনের শেষে। তারপরে হচ্ছে 19 তারিখে যা যা হয়েছে 19 আগস্ট, তার পরবর্তীকালে মানে আপনারা জানেন আমরা হয়তো খুব আশাবাদী ছিলাম যে খুব শীঘ্রই আমাদের নিয়োগ নোটিফিকেশন আসবে, বা কেন আসেনি সেটা একটা মানে বড় প্রশ্ন। এই কথাগুলো মাথায় রেখেই সাধারণ ছেলেমেয়েরা 19 তারিখের পরে আর কি, 25 তারিখ থেকে শুরু করে রোজ ফোন মেসেজ, দাদা আবার কবে আন্দোলন হবে, আবার কবে আন্দোলন হবে। তো সবার মতামতকে গুরুত্ব দিয়ে সকলের সঙ্গে আলোচনা করে আমরা একটা ডেট 11ই সেপ্টেম্বর ধার্য করেছি। ঠিক আছে, এবার আসি কিছু কিছু মানে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। অনেকেই বলছে যে 14ই সেপ্টেম্বর হচ্ছে এসএসসি পরীক্ষা রয়েছে, সেই জন্য ওটা না হলে আমরা হচ্ছে আসতে পারতাম। সত্যি তাদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে, কিন্তু কি করবো বলুন তো, মানে আহ, যারা এসএসসি দেবেন তাদের শুভেচ্ছা রইলো। সেসঙ্গে এটাও বলি, আমাদের 50,000 মানে ক্যান্ডিডেট রয়েছে পাশ করা। প্রত্যেকবার যদি সকলেই আসতো তাহলে কিন্তু আমাদের এতদিন আন্দোলন করতে হতো না। এবার হয়তো আমাদের আন্দোলন এসেছে 5 থেকে 7 হাজার। ঠিক আছে, আমরা 50,000 রয়েছে, এটা আমরা জানি। তারপরে হচ্ছে অনেকেরই সমস্যা থাকে, আমাদের ব্যক্তিগত জীবনে এই সমস্যা অনেকে আসতে পারে না। ঠিক আছে, তো তারপরেও যারা হচ্ছে এসএসসি দিচ্ছেন আপনারা তাদেরকে বলবো যে সত্যি কথা বলতে এটার জন্য আমাদের কিছুটা ক্ষমা প্রার্থী। যে ওই একটা দিন তো 7 তারিখ হয়ে যাচ্ছে, 7 তারিখে যাদের এসএসসি এক্সাম হয়ে যাচ্ছে তারা আসুন। আর 14 তারিখে যারা আপু এক্সাম দেবেন তাদের জন্য বলছি, যদি পারেন কাছাকাছি যারা থাকেন, একদিনের তো ব্যাপার, কলকাতাতে এসে একদিনে হয়তো পড়াশোনা একটুখানি ক্ষতি হবে। সেই একটা দিনকে মানে ম্যানেজ করার জন্য এই কটা দিন একটু পড়াশোনা করে যদি পারেন তাহলে আসুন। নাও যদি আসেন, অন্তত আমাদের জন্য মানে যে লড়াইটা আমরা লড়ছি সেটা প্রত্যেকের জন্য, আপনি নাও যদি আসেন আর কি, তবু আমাদের প্রতি সহানুভূতি বা এটা রাখুন, শুভেচ্ছাটা রাখুন যেন আন্দোলনটা সফল হয়। মানে আমরা যেটা আন্দোলন করছি সেটাতে কিন্তু মানে হয়তো আপনাদের জন্য লড়ছি, প্রত্যেকেই প্রত্যেকের জন্য লড়ছি, মানে 22 স্টেট পাস আমরা যারাই লড়ছি, যারা হচ্ছে বাড়িতে বসে থাকবে তাদের জন্য কিন্তু আমরা লড়াইটা লড়ছি। সেই জন্য বলছি যে আলোচনা হয়েছে, মানে সকলের সঙ্গে কম বেশি আলোচনা হয়েছে, কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেকের মধ্যে আর কি, যারা আর কি আমরা সামনে থেকে আন্দোলন পরিচালনা করে দেখি, তাদের মধ্যে সত্যি কথা বলতে অনেকগুলো ডেট থেকেই 11 তারিখটা বেছে নেওয়া হয়েছে। কখনো 9 তারিখ, কখনো ওই 1 তারিখের কথা হচ্ছিল অনেকে যখন এসএসসির আন্দোলন করে বলেছিল। তারপরে 7 তারিখে এসএসসি এক্সাম বাদ দিয়ে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, তারপরের দিকে আর হচ্ছিল না। আমরা শুক্রবারে সাধারণত ডেট ফিক্সড করি না। 15 তারিখ হচ্ছে, সরি 13 তারিখ শনিবার। তারপরের দিক থেকে মোটামুটি পুজো টুজোগুলো পড়ে যাচ্ছে, এই সমস্ত দিক বিবেচনা করে এবং সাধারণ ছেলেমেয়েরা প্রচুর উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের কিন্তু বলতো। তখন চেষ্টা করছিলাম যে সাধারণদের মতামতকে গুরুত্ব দিয়ে হচ্ছে 11 তারিখটা দিনটা ধার্য করা হয়েছে। এবার বলি, সমস্যা প্রত্যেকের জীবনে আছে, আমারও আছে। যদি এটা বলি, যদি 11 তারিখ না করে 15 তারিখে হতো, যদি 9 তারিখ হতো, যদি 1 তারিখ হতো, তবু আমি যেতাম, নিজের জন্য যেতাম, প্রত্যেকের জন্য যেতাম। আপনাদেরকে সেটাই বলবো যে একটা দিন তো হয়তো অনেকের সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে ভালো লাগবে না যে ওটা না করে আর কদিন পরে করলে হতো, হয়তো পরে আন্দোলন হবে। এবারটা যদি আসতে না পারেন চেষ্টা করুন পরের বারটা আসতে, কিন্তু খুব করে চেষ্টা করুন এটাতে আসার জন্য। যারা এত একান্তে আসতে পারবে না তাদের জন্য সত্যি আমাদেরও খারাপ লাগবে, কারণ এলে ভালো লাগে। 50,000-এর মধ্যে অন্তত অর্ধেক আসুক, 25,000 আসুক, প্রত্যেকে তো এসেছে কেন দেবে না। যারা আর কি দেবেন তাদের জন্য শুভেচ্ছা। আর অ্যাকচুয়ালি এটা করলে ধরুন উত্তরবঙ্গ বা অন্যান্য জেলা, দূরের জেলাগুলো যারা 14 তারিখ এক্সাম দেবে তারা কিন্তু 15 তারিখে কোনো মতেই যেতে পারতো না। ঠিক আছে, সেই জন্য হচ্ছে ডেটটা 11 তারিখ
সর্বসম্মতিতে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে, ঠিক আছে, 19 তারিখের মতোই। এরপরেও যদি কেউ ডেটটা নিয়ে হচ্ছে আহ মনে হয় যে না ডেটটার জন্য যাবো না, তাহলে মানে আমরা সত্যি কিছুটা হলে দুঃখিত আর কি এটা করার জন্য। কিন্তু আমি চাইবো যে প্রত্যেকে আসুন, নিজের ব্যক্তিগত খুব সমস্যা না থাকলে আসুন। এইগুলো ডেটের বিষয়। বাকি বিষয় এটা বলছি, যারা হচ্ছে 19 তারিখ আন্দোলন শেষ হওয়ার পরে আর কি পরপর থেকেই মানে প্রত্যেকদিন ফোনের পর ফোন, গ্রুপে লেখা থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ মেসেজ, যে দাদা আবার কবে হবে, আবার কবে হবে করছিলেন। সত্যি কথা বলতে আন্দোলন ঘোষণার পর থেকে কিছুটা হলেও যেন সেই উদ্দীপনায় ভাটা পড়েছে। এটা কেন আমি বুঝতে পারছি না। দেখুন, আমরা কিন্তু অনেক প্রতিকূলতার মাঝে হচ্ছে আন্দোলন করেছি। যখন হচ্ছে ছিল না, ডিএড বিএড মামলা চলছিল, যখন 2022-এর মামলা চলছিল, যখন ওবিসি সমস্যা মেটেনি, তারপর হচ্ছে আমরা আন্দোলন করেছি। তখনও তো জানতাম যে নোটিশ আসতে একটু দেরি হবে, কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে ওবিসি সমস্যা মিটে গেছে। মিটে যাওয়ার ধরুন 8 সপ্তাহ সময় একটা দিয়েছে হাইকোর্ট, ঠিক আছে, সরি সুপ্রিম কোর্ট। এই 8 সপ্তাহের মধ্যে কিন্তু অনেকগুলো সপ্তাহ আমাদের চলে গেছে, দু আর মাস খুব একটা দিন বেশি একটা বাকি নেই। তো সেই জন্য যদি কিছু করতে হয় আমাদের, যত তাড়াতাড়ি করতে পারা যায়, একটা 10,000 জমায়েত যদি আমরা করতে পারি, ঠিক আছে, আগের বারের মতো যদি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু হলেও ফলপ্রসূ হবে। এবার বাকিটা গভর্নমেন্টের বিষয়। গভর্নমেন্টে সত্যি আমরা হচ্ছে আন্দোলন করে হচ্ছে গভর্নমেন্ট টলাতে পারছি না। কিন্তু আপনারা জানেন 19 তারিখে আন্দোলনের ফলে মানে কতটা হচ্ছে এর প্রভাব পড়েছে। এমনকি পূর্ব বর্ধমানে 3টে মেয়ে, ঠিক আছে, তারা গিয়ে পুরো মানে পশ্চিমবঙ্গকে মোটামুটি টলিয়ে দিয়েছে। ওই দিনের যে 3টা মেয়ে যেটা করেছে সেটা আপনারা প্রত্যেকে জানেন, তার প্রভাব কতটা পড়েছে। এবার সেখানে যদি 3টা মেয়ে মানে যদি এটা করতে পারে, তার সঙ্গে আমাদের ভাইরাও ছিল, আমরা কেন পারবো না? সেই জন্য হচ্ছে কিছু মানুষ আছে যে সবসময় বিরোধিতা বা এইসব করে, কিন্তু যদি আপনারা দেখেন যে এটা তো ব্যক্তিগত স্বার্থ হচ্ছে না, প্রত্যেকের স্বার্থেই হচ্ছে। এই বারবার আন্দোলন করার জন্য আমার বাড়িতে বলি, আমি উত্তরবঙ্গের কোচবিহারে থাকি, প্রত্যেকটা আন্দোলনে যাই, শখে যাই না ভাই, মানে জ্বালাতে যাই। মানে কি করার কিছু করার নেই। আমরা ভাবছি যে কি করে হচ্ছে ভোটের আগে নিয়োগ নোটিফিকেশন পাবো, এবছর কি করে নোটিশ আসবে। নোটিশ যদি ভোটের আগে না আসে, পুজোর আগে না আসে, তাহলে ভোট চলে আসবে। ভোট চলে আসলে আর আমাদের কথা শোনারও কেউ থাকবে না, বলারও কেউ থাকবে না। তখন কি করবেন? আপনারা তো দেখতে পাচ্ছেন সমস্ত নোটিফিকেশন বেরিয়ে গেছে, কোনো কিছু বাকি নেই। কিন্তু বাকি থেকে গেছি আমরা 22 সালে টেট পাস করে 3 বছর অপেক্ষার, রেজাল্ট হওয়ার পরে 3 বছর বসে আছি। তা আপনারা যদি মনে করেন যে না, যারা আন্দোলন কখনো যারা সামনে থাকে বা আমরা যারা অ্যাডমিন আছি তাদের জন্য নয়, আপনারা নাহলে কোনো আন্দোলনই সফল হবে না, হতে পারে না। আপনারা দেখেছেন বিগত দিনে এসেছে কত, 200 300 400, এবারে সংখ্যাটা একসঙ্গে একবারে 5,000-কে ছাপিয়ে গেছে। সেজন্য যদি আমরা সেখানে বসতে পারতাম আরো সফল হতো। কিন্তু আপনারা যারা প্রথমে এসেছিলেন তাদের জন্য কিছুটা হলে আমাদের সমস্যা হয়েছে, বলতে আপনারা হয়তো কিছুটা ভয়ভীত ছিলেন, সেজন্য অনেকেই পালিয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের আরো অ্যাডমিন যারা আছে তারা মিলে আবার চেষ্টা করেছে, ঠিক আছে। এটা হচ্ছে দরকার, আমাদের প্রথম হচ্ছে জমায়েত দরকার। যদি জমায়েত হয় তাহলে সমস্ত কিছু করা সম্ভব। এবার হচ্ছে কিছুটা হলেও আমি মানে হতাশা আমাকেও গ্রাস করছে, মানে সাধারণ ছেলেমেয়েদের যেভাবে রেসপন্স দেখছি, এটা কাম্য নয়। হয়তো 19 তারিখে প্রথম দিকে এরকম ছিল, শেষের দিকে আপনারা হচ্ছে অনেক অতি উৎসাহের সঙ্গে করেছিলেন, এবার আশা করি সেটা করবেন। কিন্তু বিষয় হচ্ছে একটা আন্দোলন সফল করার জন্য হচ্ছে একটা দৃঢ় মানসিকতা, ঠিক আছে। যে ধরুন যে আমি যেতে পারছি না, যে সামনে যাচ্ছে তাকে বলে ঠিক আছে ভাই, তুমি সামনে থাকো, আমি তোমার পেছনে আছি। হয়তো আমি পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই, তখন হচ্ছে মনোবল নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আন্দোলনকে দুর্বল করে দেয়। আমাদের লক্ষ্য তো একটাই, যে আমরা কবে নিয়োগ নোটিফিকেশন পাবো, কবে আমরা স্কুলে যাবো। আর কতদিন অপেক্ষা ভাই? সেই 3 বছর তো আমরা নামে টেট পাস করে বসে আছি। তার থেকে ভাবুন না, 5 বছর পরে টেট দিতে পেরেছি, 3 বছর অপেক্ষা করছি। এখন তো আমাদের বয়স প্রায় 30 পেরিয়ে গেছে, ঠিক আছে। তো অনেকেই আছে এরকম অবস্থায় পড়ে আছে। এবার যদি এরকম করে আরেকটা আপার প্রাইমারি চলে আসে 14 বছর, ঠিক আছে, 13 14 বছর, তাহলে কি হবে বলুন? তাহলে আন্দোলন করি আর কি লাভ হবে? ভোট পেরিয়ে গেলে আন্দোলন করে আর কি হবে বলুন? ভোট ভোট হবে, নতুন সরকার গঠন হতে হতে আরো 1 1.5 বছর এমনি করে কেটে যাবে। সরকার টাল বাহানা, তার মধ্যে সরকার পরিবর্তন হতে পারে, আবার নতুন করে সমস্ত কিছু, অনেক সমস্যা আছে। সেই জন্য আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব কি করে বিপুল জমায়েত করে সরকারের সঙ্গে কথা বলে, পর্ষদের সঙ্গে কথা বলে কি করে নিয়োগ নোটিফিকেশন বের করা যায়, আমাদের মাথায় যে সেই চিন্তা, ঠিক আছে। কিন্তু আপনার উদ্দেশ্যে বলবো, যারা বিরোধ মানে অনেকেই বলছেন যে যাবো না, অনেকে এরকম লিখছে যে ওই আন্দোলন ফ্লপ হবে, কেন তো তাড়াতাড়ি করা হলো? যখন 19 তারিখ করেছিলাম তখন বলো কেন তো 19 তারিখ করা হলো, কেন আর আগে করা হলো না? তাতে হবে না, 200 বেশি লোক হবে না। আমরা সবসময় আশাবাদী, আপনাদের জন্য অধীর আগ্রহে বসে আছি যে আপনারা আসুন, প্রত্যেকে একটিবার আসুন। দেখো, দেখুন তাড়াতাড়ি মানে বলতে আন্দোলনে তাড়াতাড়ি বলতে বিষয়টা হাতে আমাদের সময় নেই। সবাই প্রত্যেকে জানো, সাধন যেটা একটু আগে বললো, যে হাতে শুধুমাত্র আমাদের আহ 8টা সপ্তাহ, মানে হচ্ছে 2 মাস। 2 মাস কিন্তু হাতে সময়। ওবিসি মামলার এই যে ওবিসি নতুন যে আমাদের লিস্টটা সরকার দিয়েছিল, 100 পয়েন্ট রোস্টার, সেটার কিন্তু যে সেটার উপর স্টে পড়েছে, সবাই নিশ্চয়ই জানো, প্রত্যেকে প্রত্যেকে বা প্রত্যেকে জানেন সবাই আপনারা। তো সেখানে এই যে স্টেটা পড়েছে, এই স্টেটা কিন্তু বেশি দিনের জন্য নয় কিন্তু। এটা আপাতত সরকারকে একটা ইন্টারিম অন্তর্বর্তীকালীন একটা রিলিফ দেওয়া হয়েছে, যাতে সরকার নিয়োগ এবং ভর্তি এই সমস্ত জিনিসগুলো যাতে কমপ্লিট করতে পারে। এবার বিষয়টা হচ্ছে 2 মাস। 2 মাস যদি পেরিয়ে যায়, 2 মাসের মধ্যে কিন্তু সরকার যা নোটিফিকেশন এবং ভর্তি সমস্ত কিছু কাজ কিন্তু সরকার করে নেবে। এরপরে যখন আমরা 2 মাস পার করে যাব, তখন কিন্তু সরকার কিন্তু আবার সেই একই টালবাহানায় চলে আসবে, আবার একই অজুহাত দেখাতে শুরু করবে। বারবার বলছি, প্রত্যেকে এই 2 মাস হাতে, হয়তো 1টা মাস চলে গেছে, আর হাতে কিন্তু 1টা মাস সময় আছে। সেপ্টেম্বর মাস ভেরি ক্রুশিয়াল, মানে প্রচন্ড ইম্পর্টেন্ট সেপ্টেম্বর মাসটা। আর তাড়াতাড়ি কেন করছি আবারও বলছি, হাতে সময় নেই। তার কারণ 11 তারিখ করা হয়েছে, পুজো যদি একবার চলে আসে, সবাই তো আমাদের রাজ্যে উৎসবে ফিরে যায়, সবকিছু মানে উৎসবে মেতে যায় আর কি, সবকিছু ছেড়ে। তো বিষয়টা সেখানেই, যে 11 তারিখ প্রত্যেকে আসুন, প্রত্যেকে এসো, ভাই বোন দাদা দিদি যারা রয়েছেন, প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুন। প্রত্যেকের স্বতঃস্ফূর্তটাই কিন্তু জরুরি। আবারও বলছি, অ্যাডমিনরা কিন্তু আমরা কিছু পারবো না, যেটা আগের বারও বলেছি, আবারও বলছি, আমাদের অ্যাডমিনদের দ্বারা
সম্ভব নয়, আমাদের অ্যাডমিনদের ক্ষমতা খুবই কম, আমাদের অ্যাডমিন আমরা, আপনারাই আমাদেরকে অ্যাডমিন বানিয়েছেন, বিষয়টা হচ্ছে সেখানে। এবার আগের আন্দোলনে দেখেছিলাম যে নেতৃত্ব দেওয়ার আবারও বলছি, অ্যাডমিনদের প্রয়োজন নেই এরকম যদি সবাই প্রত্যেকে ভাবেন যে অ্যাডমিনদেরকে ডিটেইন করে নেওয়ার পর আমাদের আন্দোলন পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে, আমাদের আন্দোলন শেষ হয়ে যাবে, এরকম করলে কিন্তু চলবে না, যেটা আগের বার হয়েছে। দেখুন, আমরা অ্যাডমিনরা সবসময় একটা টার্গেটে থাকি, সরকার থেকে শুরু করে পুলিশ প্রশাসন প্রত্যেকেই জানে যে যারা মেন মুখ, তাদেরকে যদি এখান থেকে আমরা তুলে নিই বা ডিটেইন করে নিই বা মোটামুটি তাদেরকে যদি আলাদা করে দিই, তাহলে কিন্তু এই আন্দোলনটা ছত্রভঙ্গ হয়ে যাবে। এবং সেটাই কিন্তু হয়েছে। আগামী বিগত যে 19 আগস্ট যে আমাদের আন্দোলনটা হয়েছিল, সেটাতে কিন্তু সেটাই হয়েছে। তাই 11ই সেপ্টেম্বর প্রথম যেটা জিনিস বলবো, প্রত্যেকের স্বতঃস্ফূর্ততা জরুরি। 19আগস্ট যে আমাদের মহা আন্দোলন যেটা হয়েছিল, সেখানে কিন্তু কমপক্ষে 5 থেকে 6 হাজার কিন্তু এরকম এসেছিল, উপস্থিতি ছিল। আবারও কিন্তু আমরা 11ই সেপ্টেম্বর বলবো যে এই উপস্থিতি এবং এর থেকে কিন্তু বেশি জমায়েত দরকার। আগের বার বলেছিলাম টার্গেট 5 হাজার, এবার আমরা বলছি টার্গেট 10 হাজার। ঠিক আছে, আস্তে 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 এটা বাড়তে থাকবে, কম নয় কিন্তু 10 হাজারের উপরে যেন থাকে। কারণ জমায়েতটা একটা বড় জিনিস, আবার বলছি জমায়েতটা একটা বড় জিনিস। আমরা বিগত যে 19আগস্ট, সেখানে আমাদের কিছু ভুল ছিল, আমরা সেই ভুল ভ্রান্তিগুলোকে ঠিক করে নিচ্ছি, ঠিক করে আমরা আবার নতুন করে পরিকল্পনা নিচ্ছি। কিন্তু সবার প্রথমে আবারও বলবো যে সদস্যদের, এই যে 23 জেলা জুড়ে যে 22 স্টেট পাস, বিপুল সংখ্যক এই যে 52,022 স্টেট পাস, প্রত্যেকের স্বতঃস্ফূর্ততা কিন্তু জরুরি। তাছাড়া কিন্তু কোনো কর্মসূচি, কোনো আন্দোলন কিন্তু সম্ভব নয়। আবারও বলছি, এবার বিষয়টা হচ্ছে অনেকে ভয় পাচ্ছেন, অনেকে যারা এসেছিলেন, অনেকে আগেরবার বিগত 19 আগস্ট অনেকে প্রথমবার এসেছিলেন। তো প্রত্যেকের উদ্দেশ্যে বলি, অনেকে ভয় পাচ্ছেন, অনেকে বলছেন যে দাদা পুলিশ আমাদের সাথে মানে কি থেকে কি করতে পারে, লাঠিচার্জ করতে পারে, এই ওই অনেক কিছু তারা একটা ভয় পাচ্ছেন। একটা জিনিস জানিয়ে রাখি, পুলিশ প্রশাসন ওরা নিজেদের কাজ করেন, আমরা আমাদের নিজেদের কাজ করি। পুলিশ প্রশাসন আমাদের শত্রু কখনোই নয়, ওরা ওদের দায়িত্ব থেকে ওরা কাজ করে, এবং আমাদের আমাদের সত্যি কথা বলতে কিছু করার নেই। আমরা আজকে আমাদের পেটের খিদের জন্য আমরা রাজপথে নেমেছি, আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে, ওনাদেরকে ওনাদের কাজ করে যেতে হবে। এবার বিষয়টা লাঠিচার্জ, পুলিশ কিন্তু কখনোই লাঠিচার্জ করতে পারে না, এই এখতিয়ার কিন্তু পুলিশের নেই। কারণ আমরা এর আগের লাইভেও বলেছিলাম যে আমরা কোনো উগ্রপন্থী সংস্থা বা আমরা কোনো মানে টেররিস্ট বা কোনো সেরকম সংস্থা কিন্তু আমরা নই, বা আমরা কিন্তু মানে আমরা এখানে কেউ কোনো উগ্রপন্থী বা কেউ নই। আমরা প্রত্যেকে রাজপথে নামছি, নিজেদের অধিকার, নিজেদের হকের দাবিতে রাজপথে নামছি। আমাদের এই যে 3টে বছর ধরে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, 3টে বছর এই যে জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণা থেকে আমরা নামছি, আমরা রাজপথে নামছি নিজেদের প্রতিকারের জন্য, পর্যাপ্ত ভ্যাকেন্সিতে ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য, এবং নোটিফিকেশনটা এবং সেই নোটিফিকেশনের উদ্দেশ্যে যাতে কোনো আধিকারিক কিছু একটা বার্তা দেয় যে আমাদের সমস্যাটা কোথায়। আমরা সত্যি কথা বলতে সমস্যা জানতে চাই, যে নোটিফিকেশন তো চাই। এবার বিষয়টা হচ্ছে এই যে দেওয়া হচ্ছে না, এর পেছনে কি সমস্যাটা কি রয়েছে। আজকে প্রত্যেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত পিএসসি থেকে শুরু করে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, সেটা নাহলে আলাদা ব্যাপার, আমি ছেড়ে দিলাম। বাকি মিউনিসিপাল সার্ভিস কমিশন থেকে শুরু করে সমস্ত কিন্তু পরীক্ষার ডাব্লিউবিপি মোটামুটি অ্যানাউন্স করে দিচ্ছে, সমস্তটাই কিন্তু সবগুলোই স্মুথ ভাবে কাজ হচ্ছে। মানে আমাদের বেলায় এরকম বঞ্চনা কি জন্য, বিষয়টা এখানে, যে কেন সবাইকে দিতে পারে, আমাদেরকে কেন দিতে পারে না? এটা কি কোনো সমস্যার জন্য? কারণ সমস্যা তো আমার যেটা মনে হয়, সমস্যা সম্পূর্ণ কেটে গেছে। সমস্যা কেটে যাওয়ার পর এবার বিষয়টা কি রয়েছে, সদিচ্ছার অভাব। এবার সদিচ্ছার অভাব 3টে বছর ধরে বসিয়ে রেখেছেন, 3টে বছর আমরা লড়াই করেছি। আজকে 3টে বছর পর সরকার যদি আপনারা বলেন যে সদিচ্ছার অভাব, আমরা নিয়োগ করতে চাই না, এরকম বললে কিন্তু হবে না। আবার বলছি, এরকম বললে কিন্তু একদম হবে না, নিয়োগ করতে হবে। আজকে নির্বাচিত সরকার, সামনে ভোট, বিধানসভা ভোট, নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে নিয়োগ করাটা। আজকে একটা কথা বলি প্রত্যেককে, আজকে যদি স্কুলগুলোতে যদি পর্যাপ্ত সবকিছু ঠিকঠাক থাকতো, আজকে আমরা প্রাথমিক স্কুলগুলোর অবস্থা দেখতে পাচ্ছি কি রকম অবস্থা, বন্ধ হতে বসেছে। স্কুলগুলোতে ছাত্র নেই, ছাত্র কি জন্য নেই? কারণ ছাত্র এই কারণেই নেই, পর্যাপ্ত শিক্ষকের অভাব। আবারও বলছি, পর্যাপ্ত শিক্ষকের অভাব। আপনারা হয়তো অনেকে দেখবেন শহরাঞ্চলের স্কুলগুলোতে মোটামুটি ভরে ভরে শিক্ষক, কিন্তু একটু চারিদিকে শহর, আমাদের পশ্চিমবঙ্গে শহর কটা আছে? শহরের বুকে আর কটা স্কুল আছে? ম্যাক্সিমাম স্কুল 80% স্কুল গ্রামে। গ্রামাঞ্চলের স্কুলগুলোর একবার অবস্থা দেখুন। তাহলে এই যে স্কুলে যে এই দুরবস্থা, স্কুলের শিক্ষক নেই, ছাত্র নেই, এই দুরবস্থার জন্যই আমরা বলছি যে স্কুলগুলোতে যদি আজকে সমস্ত পর্যাপ্ত সবকিছু ইনফ্রাস্ট্রাকচার থাকতো, শিক্ষক থাকতো, ছাত্র থাকতো, আমরা কিছু বলতাম না। ঠিক আছে, বলতাম হয়তো, কিন্তু এত এর সঙ্গে এতটা জোরালো দাবি করতাম না। কিন্তু আমাদের দাবিটা এই জায়গায় যে স্কুলগুলোর অবস্থা খারাপ, একদিকে স্কুলগুলো ভুগছে, একদিকে আমরা ভুগছি বেকার। আজকে মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়, উনি যখন আমাদের টেট নিয়েছিলেন, খুবই ভালোভাবে টেট নিয়েছেন, তার জন্য সভাপতি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আবারও, কারণ আমাদের পরিষ্কার কথা, যবে আমরা চাকরি পাই, আমাদের চাকরি কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না, আমাদের চাকরি কখনো যাবে না, কারণ আমাদের কাছে স্বচ্ছ ওএমআর আছে, সমস্ত কিছুটাই আছে আমাদের কাছে। তো বিষয়টা হচ্ছে এই যে স্বচ্ছ ওএমআর, এগুলোকে আমরা বাড়িতে আলমারিতে ভরে রাখার জন্য সাজিয়ে রাখছি। এই স্বচ্ছতার কি মূল্য যদি আমরা চাকরি না পাই? স্বচ্ছভাবে চাকরি পাবো, তবে তো সেই স্বচ্ছতার মূল্য থাকবে। আজকে একটা টেট নেওয়া হয়েছে, 22 সালে টেট, ঘটা করে টেট নেওয়া হলো, সমস্ত কিছুটাই বলা হলো যে বছরে 2বার নিয়োগ হবে, বছরে 2বার নিয়োগ হবে। ঠিক আছে, এবার বছরে 2বার নিয়োগ, 3টে বছরে আমরা নাই নাই করে 6বার সুযোগ পেতাম, তার জায়গায় এখনো একবারও সুযোগ পেলাম না। সামনে বিধানসভা ভোট,
সুযোগ পাবো কিনা এখন আমরা জানি না। তাহলে আমরা কি করব? আমরা কার কাছে যাব? আমরা এই অসহায়তার জন্যই আমরা ছুটে গিয়েছিলাম আমাদের প্রতিনিধি পূর্ব বর্ধমানে যারা বর্ধমানে এসেছিল, আমাদের প্রতিনিধিরা ছুটে গিয়েছিল। তো এই অসহায়তার জন্যই তো আমাদের প্রতিনিধিরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ছুটে গিয়েছিল। আমরা কার কাছে যাব? আমরা কি করব? এটা একটু বার্তা দিন আমাদেরকে। এবং পুলিশ প্রশাসনকে বলবো যে দেখুন, আপনাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, আপনাদেরকে আমরা সম্মান করি, আমাদেরকেও যোগ্য সম্মানটা দেবেন। দেখুন আমরা সত্যি কথা বলতে আমরা চাকরি প্রার্থী, 3টে বছর ধরে এই যে যন্ত্রণা ভুগছি, একটু ভাববেন আমাদের কথা, একটু মানে মন দিয়ে ভাববেন। আপনারা তো মানুষ, একটু মনুষ্যত্বের কথা ভেবে একটু করবেন, যাই করবেন। দেখুন, আপনাদের দায়িত্ব পালন করতে হবে, আমাদেরকেও দায়িত্ব পালন করতে হবে, আমাদের কিছু করার নেই। আর আবারও বলছি যে আমরা কেউ কোনো উগ্রপন্থী সংগঠন নই, আমরা কোনো কেউ শান্তিপূর্ণভাবে, সমস্তটাই আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে যাচ্ছি, ঠিক আছে? এবং আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের দাবি জানাবো, এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। তো যোগ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করবেন। এবার এই যে নিয়োগ নিয়োগ সংক্রান্ত যে বিষয়গুলো, যে সামনে বিধানসভা ভোট, একটু আগে আমি সমস্যার কথা বললাম যে ওবিসি সমস্যা, ভোট পেরিয়ে গেলে একটা দিনের পর দিন আমাদের মোটামুটি পেরিয়ে যাচ্ছে, সামনে ওবিসি সমস্যা কিন্তু ওবিসি যে বললাম যে 4 সপ্তাহ, সরি 8 সপ্তাহ স্টে পড়েছে, সেই 8 সপ্তাহ পেরিয়ে যাচ্ছে একদিকে, আরেকদিকে কিন্তু ভোট পেরিয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা 22 স্টেট প্রার্থী চাকরি প্রার্থীদের, 23 জেলার চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলি, আপনারা একবার ভাবুন যে এই যে যদি সময়টা আমাদের কাছ থেকে পেরিয়ে যায়, এটাই কিন্তু মোক্ষম সময়। এই যে ভোটের আগে, বিধানসভা ভোট, সামনে বিধানসভা ভোট রয়েছে, ভোটের আগে কিন্তু এটাই কিন্তু মোক্ষম সময়, এটাই কিন্তু সুযোগ। এই সময়টা যদি পেরিয়ে যায়, তারপরে কিন্তু আর কিচ্ছু করা থাকবে না, কোনো ঐক্যমঞ্চ, কোনো 22 স্টেট পাস চাকরি প্রার্থীদের অস্তিত্ব কেউ থাকবে না। আর যত দিন যাবে, আবারও বলছি, যত দিন যাবে জটিলতা কিন্তু বাড়তেই থাকবে, জটিলতা, বিভিন্ন সমস্যা কিন্তু বাড়তেই থাকবে। তাই প্রত্যেকে বলছি, প্রত্যেকের কাছে মানে অনুরোধে তো জায়গা নেই, তাও অনুরোধ করবো যে প্রত্যেকে আসুন, রাজপথে প্রত্যেকে আসুন। আমাদের কাছে উপায় নেই। অনেকে বলছেন দাদা কি হলো, 19 তারিখে যে আন্দোলনটা করে কি হলো? কিছুই তো হলো না, কিছুই তো হলো না। দেখুন, হয়েছে অনেক কিছুই। এবার কি হচ্ছে না হচ্ছে এইসব নিয়ে আমাদের ভেবে লাভ নেই। কি হচ্ছে না হচ্ছে এইসব ভেবে যদি আমরা বাড়িতে বসে থাকি, তাহলে তো চলবে না। আমাদের কাজটা আমাদেরকে করে যেতে হবে। আমাদের যেটা কাজ, আমাদের, দেখুন আমরা প্রত্যেকে সাধারণ চাকরি প্রার্থী, আমরা এখানে কেউ মানে প্রভাবশালী বা কেউ কিছু নই। তাই আমাদেরকে প্রত্যেকে আমাদের রাজপথে না নামা ছাড়া আমাদের কোনো উপায় নেই আমাদের কাছে, ঠিক আছে? তাই আমাদেরকে রাজপথে নামতে হবে, রাজপথের বিকল্প কিচ্ছু নেই। আমাদেরকে আন্দোলনে নামতে হবে, আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে যে 3টে বছর আমাদেরকে বসিয়ে রাখার পর, এখন বিভিন্ন রকম বাহানাগুলো কেটে যাওয়ার পর, এখন আপনাদের সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে। সদিচ্ছা, ইচ্ছে নেই, নিয়োগ করার ইচ্ছে নেই। লোকে বলে না ইচ্ছে থাকলে উপায় হয়, সত্যি কথা এটাই, যে নিয়োগ করার ইচ্ছে নেই। তাহলে 3টে বছর পার হওয়ার পর এখন পর্যন্ত আপনাদের নিয়োগ করার ইচ্ছে নেই। নিয়োগটা কবে দেবেন? উত্তরটা চাই, নিয়োগটা দেবেন কবে? কি ভাবছেন আমাদের নিয়োগের ব্যাপারে? এভাবে বসিয়ে রাখবেন? আজকে মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল, আপনি আমাদের মনে আশা জাগিয়েছেন। সত্যি কথা বলতে, একটা বাস্তব কথা বলি, আশা করি প্রত্যেকে আমার সাথে এগ্রি হবেন, প্রত্যেকে সহমত হবেন। আজকে আপনি এবং এই সরকার, বিশেষ করে আপনি সভাপতি মহাশয়, আপনি আমাদের মনে একটা আশা জাগিয়েছিলেন। এই যে আপনি রেজাল্ট বার করেছিলেন, এত সুন্দর স্বচ্ছ টেট নিয়েছেন, তারপরে এই যে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছেন যে বছরে 2বার নিয়োগ হবে, তারপরে আমরা শুনতে পেরেছি যে ন্যূনতম 50,000 ভ্যাকেন্সিতে আমাদের নিয়োগ হবে। এই যে আশা, এই আশাগুলোর জন্যই কিন্তু আমরা তাকিয়ে আছি আপনার দিকে। যদি নিয়োগটা না দেবেন, তাহলে আশাটা দিলেন কেন? প্রশ্নটা আপনার কাছে। যদি নিয়োগটা দেবেন না, আজকে যারা 22 স্টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছে, আমরা যদি আপনি এরকম আশা না দিতেন, আমরা হয়তো অন্যদিকে আমরা শিফট হয়ে যেতে পারতাম, আমরা হয়তো অন্যদিকে আমরা জীবিকা নিজেদের দেখে নিতাম। এই আপনাদের আশার জন্যই তো আমরা তাকিয়ে আছি আপনাদের দিকে। এদিকে আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি, অথচ আপনারা দিনের পর দিন বিভিন্ন টালবাহানা অজুহাত দিয়ে আস্তে আস্তে ডিলের পর ডিলে করে যাচ্ছেন। নিয়োগ নোটিফিকেশনের কোনো চিহ্ন নেই, কিচ্ছু নেই, কোনো বার্তা নেই, কোনো কিচ্ছু নেই। এরকম আর কদিন চলবে? কদিন চলতে পারে এরকম? প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়ে, আবারও বলছি, নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। একবার তাকান স্কুলগুলোর দিকে, আপনারা সবই জানেন। আজকে পাশের রাজ্য বিহার, প্রত্যেকে দেখেছেন, প্রশাসনিক আধিকারিক প্রত্যেকে, সবার উদ্দেশ্যে বলছি আমি, এবং সরকারের উদ্দেশ্য বলছি, এবং আমাদের প্রত্যেকটা 22 স্টেট পাস অবশ্যই তাদের উদ্দেশ্যে বলছি, যে আজকে সবাই দেখেছেন যে পাশের রাজ্যে বিহার, বিহারকে আমরা আমাদের পশ্চিমবঙ্গের তুলনায়, আমি কোনো রাজ্যকে ছোট করবো না এবং আমি কোনো রাজ্যের সেন্টিমেন্ট নিয়ে আমি বাজে কথা বলবো না, কিন্তু আমি যদি তুলনা করি, পশ্চিমবঙ্গের থেকে বিহার অনেক পিছিয়ে, ফাইন্যান্সিয়ালি হোক, সমস্ত দিক থেকে হোক। বিষয়টা হচ্ছে এটাই যে বিহার যদি পারে, বিহারের মতো একটা রাজ্য, তারা যদি নিজেদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, যদি তারা বছর বছর হাজার হাজার নিয়োগ করতে পারে, লাখ লাখ নিয়োগ হচ্ছে, হাজার হাজার ভুল কথা বললাম, লাখ লাখ নিয়োগ হচ্ছে বিহারে, ঝাড়খণ্ডে নিয়োগ বেরিয়েছে, তারা যদি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের রাজ্যে কি হচ্ছে? আমাদের রাজ্যে চাকরি পাওয়াটা কি, মানে চাকরি চাওয়াটা কি অন্যায়? আমরা যে শিক্ষিত হয়ে বসে আছি, এটা কি অন্যায়? বলে দিতে পারতেন পরিষ্কার যে নিয়োগ দেবো না, বন্ধ করে দিন স্কুলগুলো, বন্ধ করে দিন নিয়োগ, সবকিছু বন্ধ করে, যেমন পরিষ্কার জানিয়ে দিন, পরিষ্কার জানিয়ে দিন যে নিয়োগ করবো না, পরিষ্কার জানিয়ে দিন যে স্কুলগুলো তুলে দেবো। তাহলে আমরা তাকিয়ে থাকবো না? সত্যি কথা, কারণ আপনাদের সাথে সত্যি কথা বলতে, দেখুন আমরা তো সরকার নই, আপনারা যেটা করবেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে। বলে দিন পরিষ্কার, পরিষ্কার বলে দিন। এইভাবে যে এই যে আশা দিয়ে রেখেছেন, এইভাবে এই যে আশা দিয়ে রেখেছিলেন, প্রত্যেকটা 22 স্টেট প্রার্থী তাকিয়ে রয়েছে আপনাদের দিকে। এই যে তাকিয়ে থাকা দীর্ঘদিন 3টে বছর নষ্ট হলো, 3টে বছর ফেরত দিতে পারবেন? বলুন প্রশাসন এবং মাননীয় গৌতম পাল মহাশয়, এই উত্তরটা দিন। 3টে বছর ফেরত দিতে পারবেন? 3টে বছরে কত কিছু বদলে যায় জানেন? অনেক কিছু বদলে যায়, অনেক কিছু বদলে যায়। আজকে এই যে আমাদের এই সময়টা খুব মূল্যবান সময়,
হ্যাঁ, আজকে হয়তো অনেকে দোষ দেবে, অনেকে বলবে, বাস্তব কথা বলছি এগুলো। কেউ যদি আমার সাথে সহমত না হন তাহলে বলবেন, এবং ক্ষমাপ্রার্থী আমি। কিন্তু আমার যেটা মনে হয় আমি সেটা বলছি, যে এই যে একটা আমাদের জীবন থেকে একটা মানে এই যে আমাদের জীবনের এই স্টেজটা মানে খুবই ভাইটাল স্টেজ। তো এই যে সময়টা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, এই সময়টা কে ফেরত দেবে? একদম। যাই হোক, বিষয়টা এটাই যে সরকারের দায়িত্বের মধ্যে পড়ে নিয়োগ দেওয়াটা। সরকারকে দায়িত্ব পালন করতে হবে। যেখানে স্কুলে শূন্যপদ পর্যাপ্ত আছে, স্কুলগুলোর মানে অবস্থা খারাপ, শিক্ষকের মানে শিক্ষক শূন্যতায় ভুগছে স্কুলগুলো। একদিকে স্কুলগুলো শিক্ষক শূন্যতায় ভুগছে, একদিকে আমরা 52,000 ক্যান্ডিডেট আমরা চাকরি শূন্যতায় ভুগছি। মাঝখানে যদি গভর্নমেন্ট আমাদের নিয়োগটা করে যায় তাহলে কিন্তু দুদিকেই কিন্তু সমস্যাটা মিটে যায়। এক্স্যাক্টলি, আবার আপনি বলছি, যেটা বললেন একদম ঠিক বলেছেন। নিয়োগটা করুন, দায়িত্ব পালন করুন, সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। যদি কারো সেন্টিমেন্টে আঘাত লাগে আমি ক্ষমা প্রার্থী। সাধন বলো এবার। এবারে ধরুন ওই অক্ষয় যে কথাটা বললো যে সত্যি আমাদের কাছে মানে আমাদের বাধাটা কোথায়, আমাদের কাছে স্বচ্ছ ওএমআর রয়েছে, এটাই কি প্রধান বাধা? যদি সেটাই হয়ে থাকে তাহলে আপনার কি সেই প্রশ্নটা করতে ইচ্ছে করে না যে কেন আমাদের নিয়োগ হচ্ছে না? আমাদের স্বচ্ছ ওএমআর রয়েছে, আমরা হয়তো কেউ হচ্ছে ওই মোবাইল ফোনের প্রশ্ন পেয়ে পাস করিনি, ঠিক আছে, আমরা সবাই স্বচ্ছভাবে পাস করেছি। আমরা 50,000 ক্যান্ডিডেট রয়েছি পাস করা, কিন্তু তাহলে আপনার বাড়িতে বসে থাকবেন কেন? আপনার সে জিজ্ঞাসা করবেন না যে কেন নিয়োগ হচ্ছে না? নাকি আপনি সেই ওই স্কুলের মিড ডে মিল চুরি করবেন, বা স্কুলে শুধুমাত্র প্রাইমারি জবটা শুধুমাত্র স্কুলে গিয়ে শুধু কিছুটা সময় কাটানো, ধরুন যে 12টার সময় স্কুলে যাবেন, 2টার সময় চলে আসবেন, নামমাত্রই হবেন, সেই জন্য আপনারা বাড়িতে বসে আছেন চুপ করে? ব্যাপারটা হচ্ছে যে যারা শিক্ষক হবে তাদের মধ্যে কিন্তু প্রশ্ন করার ব্যাপারটা থাকতে হবে, মানে সমাজের বিভিন্ন দিক আপনাদের কিন্তু দেখতে হবে, মানে শিক্ষক মেরুদণ্ড সোজা হওয়ার রাখতে হয় বস, পরিষ্কার মেরুদণ্ড বলছি। সোজা রাখতে হবে। এবার শিক্ষকতার যারা পেশা বেশি, অন্য পেশার থেকে অনেক গুরুত্বপূর্ণ পেশা। এখানে মেরুদণ্ডটা সোজা রাখাটা খুব জরুরি। যাই হোক, এবার যারা সাধন বাড়িতে বলো। বসে ভাবছেন যে জবে যেদিন হবে দেখা যাবে, লড়াই না কেউ না কেউ তো করছে, সত্যি এই ধরনের মানসিকতা থাকলে মানে কোনোদিনই আন্দোলন সফল হতে পারে না। আজকে অনেকেই বলছে যে ওই একটু লেট হলে তাহলে আসতাম। সত্যি বলতে আমরা তো 50,000 রয়েছি, যাদের কাজ আছে, যারা আসতে পারবে না তাহলে ঠিক আছে, কোনো একটা অসুবিধার জন্য আসবে না, পরের আন্দোলনে আসবে। কিন্তু যার 50,000-এরই সমস্যা নেই, সমস্যা সবসময় থাকে। মানে আমারও 11 তারিখে প্রচুর সমস্যা আছে, মানে আমার ক্ষেত্রে বলে যদি 1 তারিখে তো তবু কিন্তু আমি যেতাম। মানসিক রোগ আমার হচ্ছে শুধু প্রাইমারি একটা জব নয়, এটা হচ্ছে একটা মানে কি বলবো নেশার মতো। যাদের মধ্যে সেটা আছে আপনার সেটা করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে আগের আন্দোলনে অনেকে জিজ্ঞাসা করছে আগের আন্দোলনে কি হলো। আন্দোলনের কিন্তু কোন আন্দোলন বৃথা যায় না, আন্দোলনের সুদূর প্রসারী ফলাফল রয়েছে, ঠিক আছে। আপনার কথায় কথায় দেখি বিদেশ যাওয়া পার্থদের নামে ফেসবুক হোক এমনি হোয়াটসঅ্যাপে হোক নানান কথা বলে যাচ্ছে, অনেক কিছু বলছেন, মানে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়ছেন না। আপনারা জানেন না তারা দিনের পর দিন আজকে যে জায়গাটা কি পরিমাণ পরিশ্রম আমাদের করতে হয়, ওরা কি পরিমাণ পরিশ্রম করে, ঠিক আছে। প্রত্যেকটা আন্দোলনের আমাদের কি পরিমাণ দখল যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই 19 তারিখের আন্দোলনে যেটা দেখা গেছে 11ই সেপ্টেম্বরে যাতে সেটা না হয়, যাতে আপনারা যতজন আসবেন অন্তত এটুকু মানসিকতা নিয়ে আসুন যে বড়জোর পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, তাদের কাজ তারা করবে, তারা কোনো মতে আপনার গায়ে হাত দেবেন, আপনাকে মারবেন, আপনার সাথে তাদের শত্রুতা নেই, ঠিক আছে। তারপরে যদি মারেই যদি তারপরে সেটা কিন্তু হয়তো সাধারণ ছেলেদের কমই মারে, যারা সামনে সারি থাকে, চেষ্টা করে তাদেরকে ডিটেন করতে, তাদেরকে ধরে নিয়ে আন্দোলন প্রতিহত করে দিতে। কিন্তু আপনি নিজেকে তো দুর্বল ভাবছেন কেন? যদি আমাদের কাউকে আমাদের সবাইকে যদি ধরে নিয়ে চলে যায় তাহলে আপনারা কেন পিছিয়ে আসবেন? আপনার আমার পক্ষে যেটা সম্ভব আপনার দ্বারাও সেটাই করা সম্ভব। সেই জন্য বলছি যে যারা আসবেন পিছিয়ে যাবেন না, থাকুন না বসে, পুলিশ 500 জনকে তুলে নিয়ে চলে যাবে, এর বেশি তো তুলে নিতে পারবে না। আপনারা সেখানে গিয়ে বসুন, পালিয়ে গিয়ে কি হবে, সামনে দাঁড়ান না। লাঠি বাড়ি ছোটবেলায় খাননি? অনেক স্যারেরা আমাদের মেরেছিল, আমাদের সময় মারতো, এখন তো মারে না। একটা বাড়ি মারুক, আমিও তো চাই যে ঠিক আছে যদি মার খেতে হয় তবু যাতে আমাদের নিয়োগ নোটিফিকেশন আসে, একদিনই তো মারবে, কি হবে, মরে তো যাবো না। আর এই জীবনটা এই যে যেভাবে জীবন কাটছে এটা কি জীবন বলে বলুন তো? মানে আপনি কি যেতে পারেন কোন একটা আত্মীয় বাড়িতে যেখানে কি আপনার প্রশ্নের সম্মুখীন হতে হয় না? সবাই তো বলে যে কি করিস তোর এখন হলো না। অথচ যারা হচ্ছে টিচিং প্রফেশন বাদ দিয়ে ধরুন যে ছোটবেলায় কাজ করতে অন্য কিছু প্রফেশনে গেছে, দেখুন তারা কিন্তু কাজে ভালো জায়গায় সেটেল হয়ে গেছে, আপনি কিন্তু হতে পারেননি। কারণ কেন? আমরা একটা হচ্ছে নোবেল প্রফেশনকে বেছে নিয়েছি, ঠিক আছে। আমরা কলেজের স্যার বলছিলেন, যিনি প্রিন্সিপাল ছিলেন, বলছে তোমরা হচ্ছে সব থেকে, যদি জবটা সব থেকে ছোট মানে একটা যদি চাকরি হিসেবে দেখো তাহলে সব থেকে ছোট, কিন্তু যদি তুমি এটাকে একটা নিজের স্বপ্ন হিসেবে দেখো তাহলে একটা মহান পেশা, এর থেকে বড় কিছু হতে পারে না। আজকে ডাক্তার পুলিশ থেকে ইঞ্জিনিয়ার থেকে সবকিছু আপনার হাত দিয়ে তৈরি হবে। সেই জন্য আপনি যে মানুষকে তৈরি করুন তারা সেরকম তৈরি হবে। ওটা চাই আমাকে এবারে বলেছিল যে সবাই তো বলছে আপনাকে তাহলে রেখে দিতে বলছে, আপনাকে ছাড়া যাবে না। না রেখেই দিন, আমি বললাম, রেখে দিন, বাড়ি থেকে কি করবো বলুন তো? এই মানসিক যন্ত্রণা, দিনের পর দিন রাতে ঘুম আসে না, মানে পরের দিনটা কি হবে, মানে পরের দিন কি প্রশ্নের সম্মুখীন হতে হবে। সত্যি বলতে আমরা আমরা তো আসলে কেউ মানে এমন জায়গায় চলে আপনি চাইলে যে কোনো কাজ করতে পারবেন, হয়তো কোনো কাজকে আমি ছোট করছি না। এই কদিন আগে যেমন উঠছিল যে চপ শিল্প বা চপ ভাজুন, সত্যি কথা বলতে সবাই যদি চপ ভাজে খাবে, মানে আপনি কি সেটা করতে পারবেন? তবু আমাদের অনেকেই আছে মানে নিজের পেশার তাগিদে জীবন ধারণের তাগিদে সেটা করতে হচ্ছে। আমরা অনেকেই এর বাইরেও কিছু কিছু করি, কিন্তু আমাদের মন সায় দেয় না, মানে নিজের মনোবল ভেঙে যায়, আজকে দিনটা কি করে যাবে, কালকে কি হবে। তারপরেও যদি আপনারা মনে করেন যে না বাড়িতে বসে থাকবো, যেদিন হবে দেখা যাবে, কি হবে আন্দোলন, এই তো আন্দোলন হচ্ছে। কোন আন্দোলন বৃথা যায় না, প্রত্যেক আন্দোলনের সুদূরপ্রসারী ফল রয়েছে। যদি আজকে আন্দোলন না হতো তাহলে কোনোদিন ভারতবর্ষ স্বাধীন হতো না। আমাদের হচ্ছে মানে সবাই বলে জনদরদি আমাদের অভিভাবক স্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু আন্দোলনের মাধ্যমে একটা সরকারের পরিবর্তন ঘটিয়ে আজকে ক্ষমতায় আছেন। সেজন্য উনি জানেন আন্দোলনের মানে কি, কি করে আন্দোলন করতে হয়, কি করে আন্দোলনকে প্রতিহত করতে হয়। আন্দোলন করেই সবটা সম্ভব। এবার সত্যি কথা বলতে আমরাও কিন্তু দিনের শেষে কোথাও কোথাও মানে আপনাদের উপর ভরসা করে তো সমস্ত কিছু করা, আমরা দু তিনজন হলে কি করতে পারি? আমাদের কোনো ক্ষমতা নেই। যারা বাড়িতে বসে থাকে, আমি আগেও বলেছি, যারা বাড়িতে বসে আছে তাদের প্রচুর ক্ষমতা। তারা যদি সবাই চলে আসতো, যে কোনো সরকার থাকুক না কেন, মানে এই হতে বাধ্য, মানে নিয়োগ দিতে বাধ্য। যদি 50,000 চলে আসে রাস্তাতে, অর্ধেক চলে আসে রাস্তাতে, তার 4 ভাগের 1 ভাগ চলে আসে রাস্তাতে, ঠিক আছে, তবু হচ্ছে আমাদের নিয়োগ নোটিফিকেশন এ মাসেই আনা সম্ভব।
কিন্তু যদি মনে করেন যে না জবে আসবে আসবে, তাহলে সত্যি কথা বলতে আমি আর ভরসা খুঁজে পাই না যে 2025 সাল পেরিয়ে গেলে 26 সালের তারপরে কবে হবে। তাহলে আমাদের প্রত্যেক আশা ছেড়ে দেওয়ার, আপনারা যেভাবে আমাদেরকে মানে 19 তারিখের আন্দোলনের পরে যেভাবে আমাদেরকে ফোনের পর ফোন যেভাবে আপনার উৎসাহ দেখিয়েছেন, সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। আজকে আমাদের টেলিগ্রাম মিটিং রয়েছে, সেই মিটিং এ সবাই যুক্ত হবেন। যদি কারো কোনো সমস্যা থাকে শুনবো কি সমস্যা, কার মানে কি হলো হঠাৎ করে। যদি আপনারা, আপনাদের উপর ভরসা করেই তো আমাদের সমস্ত কিছু করা। এর আগে আমরা 400 জন নিয়েও হয়তো কলকাতার রাজপথে আন্দোলন করেছি, মানে যারা প্রত্যেকবার আসে, এগুলো কমন ফেস, এরা আসেই। হয়তো আমরা, আপনারা ভাববেন আমাদের হাতে খেয়ে দিয়ে কাজ নেই, বোনের খেয়ে, মানে কি বলে একটা কথা আছে বাংলাতে, ঘরের খেয়ে বোনের মুখ তাড়ানোর মতো ব্যাপার। দুদিন পরে আমাদের বাবা আমাদের বাড়িতে তাড়িয়ে দেবে। মানে এই যে এত কিছু করছে, সত্যি মানে নিজেও বুঝি যে আর কত, অনেক হচ্ছে। কিন্তু সঠিক সংখ্যাটা আমরা চাই। এই 400-500 দিয়ে কিছু হবে না। 10,000 আসুন, নিয়োগ নোটিফিকেশন নিয়ে বাড়ি যান, ঠিক আছে? না হলে হচ্ছে ওই যে কিছু মানুষ থেকেই যায়, নিজেও কিছু করবো না, অন্যকে কিছু করতে দেবো না, মানে সবসময় দোষ দেখতে পায়। এই ধরনের যারা মানুষ আছেন তাদেরকে সত্যি কথা আমার বলার কিছু ভাষা নেই। আমরা কারণ নিজের স্বার্থে 11 তারিখটা ঘোষণা করিনি, প্রত্যেকের স্বার্থ ভেবেই করেছি। তারপরে ব্যক্তিগত অনেক আক্রমণ সহ্য করতে হচ্ছে, বিষয়ের পার্থ থাকে, লোকে নানান কথা বলছে, আমরা তো আলোচনা করি মাঝে মধ্যে, দেখি বিদেশে না লোকে খিস্তি করছে। সমস্যা থাকেই। একটা তারিখ ঘোষণা করলে সেখানে তো আমরা 50,000 লোকজন, প্রত্যেকের জন্য সেই দিনটা সুইটেবল হবে সেটা নাও হতে পারে। যাই হোক, লাইফটা ভুলভ্রান্তি যদি অনেকটা। থেকেও থাকে, আচ্ছা, বলো বলো ভুলভ্রান্তি যদি বলো থেকেও বলো। থাকে, ভুলভ্রান্তি যদি আমাদের থেকেও থাকে, আমি নতমস্তকে আপনাদের কাছে ক্ষমা চাইছি। অন্তপক্ষে ক্ষমা করে দিয়ে হলেও এই একটা দিন আপনি ম্যানেজ করে আসুন। আমরা কেউ নিজের স্বার্থে এটা করিনি, সকলের সঙ্গে আলোচনা করেই দিনটা ধার্য করেছি। এরপরেও যদি কারো কোনো দ্বিমত থাকে, খুব সমস্যা না থাকলে আপনি আসুন। 11 তারিখে যারা যাবে তারা কিন্তু আপনার জন্যই যাচ্ছে, এটা কথা মাথায় রেখে অন্ততপক্ষে আসুন। দেখুন, 11 তারিখে যদি আপনারা মনে করেন যে 11 তারিখে নোটিশ আসবে, অনেকেই প্রশ্ন করেছে, কোথাও না কোথাও আমি কিন্তু ভীষণ রকম আশাবাদী, মানে আশা না ছাড়া এটা হতে পারে না। আমরা গিয়ে যদি বসতে পারি সেখানে, যদি আমরা সেখানে মানে আগেরবার যেটা প্ল্যানিং ছিল যে সেখানে গিয়ে বসবো, যে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত উঠবো না, যদি আমরা সেটা করতে পারতাম, এত সংখ্যক ছেলে মেয়ে, সত্যি তো কিছু না কিছু, কেউ না কেউ তো আমাদের সঙ্গে এসে কথা বলতো। আন্দোলনের ফলে কি হয়েছে সেটা কিন্তু আপনারা জানেন, আমাদের খবর কিন্তু উচ্চ স্তরে অব্দি পৌঁছে গেছে, হায়ার অথরিটি সেটা জানে। আমাদেরকে এরপরে অনেক কিছু ফেস করতে হয়েছে, আমরা লাইভ করে বলেছি। যদি আন্দোলনে কিছু না হতো, ঠিক আছে, তাহলে কিন্তু আজকের এই 19 তারিখের পরে আপনাদের সম্পর্কে আপনারা খোঁজ নিয়ে দেখুন, প্রত্যেকেই জানে, 22 স্টেট পাস সম্পর্কে প্রত্যেকেই জানে। এবার আমাদেরকে কিন্তু সভাপতি উনিও কিন্তু বলতে বাধ্য হয়েছেন যে উনি আমাদের জন্য আলোচনা করছেন বিকাশ ভবনে, ঠিক আছে, কি করে দ্রুত নিয়োগ দেওয়া যায়। ঠিক আছে, এবার উনি হচ্ছেন একজন আহ, পর্ষদের একজন সভাপতি, পর্ষদের একটা অটোনমাস বডি, কিন্তু সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত তো সরকারই নেয় কবে নিয়োগ দিতে হবে না দিতে, ভ্যাকেন্সি তো শিক্ষা দপ্তর পাঠায়। তো শিক্ষা দপ্তরকে তো ভ্যাকেন্সি পাঠানোর জন্য সরকারের অনুমোদন চাই। সেই জায়গাটা যাতে আমরা যেতেই যখন প্রশ্ন করেছিলাম, উনি বলেছিলেন যে আমাকে তো ভ্যাকেন্সি না পেলে আমি কি করে নিয়োগ করবো। ভ্যাকেন্সি দেওয়ার জন্য তো সরকারকে কিছুটা হলেও তো সেই জায়গাটায় দেখাতে হবে যে আমি এই সংখ্যায় আছি, ঠিক আছে। কিন্তু আমি জানি না সত্যি কথা বলতে, সরকার তো সবাই জানে, তারপর আমাদের প্রতি উদাসীন কেন। আমরা কিন্তু সেই প্রশ্নটা করতে কিন্তু আসবো। সেই জন্য ভুলভ্রান্তি থাকলেও 11 তারিখে আমি আশা করবো যে আপনারা প্রত্যেকে আসবেন, ঠিক আছে, এইটুকু কথা বলে। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে, আজকে টেলিগ্রাম মিটিং আছে, সবাই যুক্ত হবেন। সত্যি কথা বলতে যদি আপনারা নাই চান যে আন্দোলন করে কিছু হবে না, সেটাও বলুন। কারণ আমরা, আপনারা যদি দেখাতে পারেন যে এরকম 1,000 জন 2,000 জন বলছে যে হবে না, আপনারা প্রত্যেকবার আন্দোলনে আসেন, যে আমরা হচ্ছে প্রত্যেকবার আন্দোলনে যাই, তাই 11 তারিখে, সরি 11 সেপ্টেম্বর আমরা হচ্ছে যাবো না, গিয়ে কিছু হবে না, সেরকম একটা সংখ্যা আমাদেরকে বলুন। তাই আমরা ভেবে দেখবো আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করা যায় কিনা। কিন্তু কি লাভ হবে তাতে বলুন? দিনের পর দিন এমনি করে থাকাচ্ছে, আন্দোলনের মাধ্যমে সরকারের উপর চাপ বজায় রাখতে হবে যদি নিয়োগ নোটিফিকেশন চান এবছরে। না হলে এই এই 11 তারিখে দেখবো। আমি তো বলেই দিই, 11 তারিখের পরে আন্দোলন করেই আর কি হবে, মানে হবে তো আপনারা জানেন কোর্টের বিষয়গুলো। সুপ্রিম কোর্ট ডিএড ভার্সেস বিএড মামলা 3 বছর টেনে নিয়ে গেছে। ওবিসি সমস্যা কিন্তু হাইকোর্টে মিটে গেছে। এখন হয়তো 8 সপ্তাহ পরে শুনানি হবে, তার থেকে হয়তো 3-4 সপ্তাহ কেটে গেছে অলরেডি। আবার যদি 2 বছর ঝুলিয়ে দেয় কোর্ট, কোর্টের উপর এই, জানেন তো কত দীর্ঘমেয়াদী হচ্ছে সমস্ত কিছু, ওই নিয়োগের রায়গুলো বেরোয়, কেসের রায়গুলো বেরোয়। যদি 2 বছর কোর্টে ঝুলে যায় তাহলে কি হবে? সেই জন্য হচ্ছে তাড়াহুড়ো করে ডেটগুলো ঘোষণা করা, এছাড়া অন্য কিছু নয়। আপনারা এর আগে করে দেখিয়েছেন, আশা করি 11 তারিখে করে দেখাবেন। ঠিক আছে, বাকি কথা টেলিগ্রাম মিটিং বিষয়টা, হবে। অক্ষয় আর কিছু বলে শেষ করো। হ্যাঁ, অনেকটা দীর্ঘায়িত হলো, অনেক কিছু বললাম আমরা। দেখুন, প্রত্যেকটা কথা আমি সাধন যে কথাটা বলছি, প্রত্যেকটা কথাই আমাদের মনের ভেতরকার কথা এবং বাস্তব পরিস্থিতির কথা। বাস্তব পরিস্থিতি এটাই যে সামনে ভোট, হাতে সময় খুব কম। এই ভোটটা যদি একবার পেরিয়ে যায়, তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। একবার সবাই ভাববেন যে শিক্ষকতা শুধু পেশা নয়, শিক্ষকতা অনেকের স্বপ্ন থাকে। আর আমরা কিন্তু, আমাদেরকে আটকে রাখা হয়েছে 3 বছর ধরে, কিন্তু আমরা কিন্তু একদম একটা শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। একটা কিন্তু শুধুমাত্র নোটিফিকেশন, তার সাথে পর্যাপ্ত ভ্যাকেন্সি, তাহলে কিন্তু আমাদের কিন্তু মানে আমাদের স্বপ্নটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো আমাদেরকে এই যে সরকার বসিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে, বসিয়ে রাখতে পারে, কিন্তু আমাদের প্রসেসটা কিন্তু বেশি দূর নয়। তাই একটা কথা প্রত্যেকে বলবো, যেটা পাননি সেটা নিয়ে না ভেবে, যেটা পেয়েছেন, যেটাতে তারা এগিয়ে রয়েছেন সেটা নিয়ে ভাবুন। এবং আর তো কয়েকটা দিন, তাই না? ভোট যদি পেরিয়ে যায়, সত্যি কথা বলতে কোনো আশা নেই, তারপরে আমাদের কোনো আর বিন্দু মাত্র অস্তিত্ব থাকবে না। এইসব কথা ভেবে একটু ভাবুন প্রত্যেকে। আর অনেকেই স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছিলেন, কিন্তু সাধন যেটা বললো যে আমরা ডেট ঘোষণার পরে কিন্তু সেরকম স্বতঃস্ফূর্ততা সবার মধ্যে দেখতে পাচ্ছি না, আবারও বলছি। তাই প্রত্যেকে এগিয়ে আসুন, আগের বার যেরকম করে আপনারা স্বতঃস্ফূর্ততা দেখিয়েছিলেন সেরকম করে আপনারা প্রচারটা করুন। আবারও বলছি, অ্যাডমিনরাই সমস্ত কিছু নয়।
অ্যাডমিনরা আমরা শুধু রাস্তা দেখাতে পারি, আপনাদেরকে প্রত্যেকের সহযোগিতা ছাড়া কিন্তু জিনিসটা সম্ভব হয়। তাই বলছি 11 তারিখ প্রত্যেকে আসুন। এবং আজকে টেলিগ্রাম এখানে হয়তো অনেকে কিছু বলতে পারছেন না, অনেকে কিছু সাজেশন দিতে পারছেন না, সুবিধা অসুবিধা। 11 তারিখ প্রত্যেকে আসুন, 11ই সেপ্টেম্বর প্রত্যেকে দলে দলে কলকাতা চলুন। এবং আজকে রাত্রি 9টা সম্ভব, তাই না সাধন? রাত্রি 9টা তো? একদম নটা, হ্যাঁ নটা। রাত্রি 9টার সময় টেলিগ্রাম মিটিং রয়েছে আমাদের। আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে টেলিগ্রাম মিটিং রয়েছে, সেখানে প্রত্যেকে যুক্ত থাকবেন এবং নিজেদের মতামত জানাবেন। প্রত্যেকের কাছ থেকে শুনতে চাই যে দাদা আমরা আসছি। প্রত্যেকে মাইকটা অন করবেন, মাইকটা অন করে প্রত্যেকে বলবেন, একটাই কথা বলবেন যে দাদা আসছি, ঠিক আছে, অমুক জেলা থেকে আসছি এবং নিজে আসছি। তার সাথে সাথে আগেরবার যেটা বলা হয়েছিল যে নিজে আসতে হবে এবং তার সাথে সাথে 10 জনকে নিয়ে আসতে হবে। আবারও বলছি, এবার লক্ষ্যটা যেরকম আগেরবার আমরা বলেছিলাম যে লক্ষ্য 5,000+, এইবার সেই টার্গেটটা রাখছি 10,000+। এটা কিন্তু প্রত্যেকে করে দেখাতে হবে। আবারও বলছি, জমায়েত কিন্তু কথা বলে বল, জমায়েত কিন্তু কথা বলে। আবারও বলছি, যাই হোক, একদম। অনেকটা দীর্ঘায়িত হলো। আর একটা কথা আহ, বলছি অক্ষয়, হ্যাঁ বলো বলো। আপনারা সাধন হচ্ছে বলেছে। ভাবছেন না, এই আন্দোলন কিন্তু মানে কোনো ঐক্যমঞ্চ নয়, কোনো অ্যাসোসিয়েশন নয়। সকলের সঙ্গে আলোচনা করে 2022 স্টেট প্রার্থী যারা, তারাই হচ্ছে 2022 স্টেট প্রার্থী হিসেবে এই ডেট ঘোষণা করা হয়েছে। এই আন্দোলন মানে সফল করা হবে। এবার কারো যদি আপত্তি থেকে থাকে, আসলে কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হয়। সেই দায়িত্ব হয়তো আপনারা জানেন আমরাই নেই, কিন্তু আমরা হচ্ছে সকলের সাথে কথা ভেবেই সেটা নিই। যদি কেউ মনে করে থাকেন আগামী দিনে যে হচ্ছে আমাদের ডেট ঘোষণাতে আপত্তি আছে আপনাদের, তাহলে আমি এটা আশা করবো যে আপনারা যে বা যারা কোনো একটা তারিখ ঘোষণা করে আমাদেরকে জানাবেন। আমরা প্রত্যেকে সে আন্দোলনে আসবো। মানে পার্থদা, বিদেশদা থেকে শুরু করে হাবিজুজ্জা থেকে শুরু করে সুদীপদা, আমরা যারা রয়েছি প্রত্যেকে আপনাদেরকে সাথ দেবো। কিন্তু কাউকে কাউকে দায়িত্ব নিতে, আপনারা দায়িত্ব নিন। সত্যি তাহলে আরো বেশি ভালো হয়। আমরা তাহলে আপনাদের সঙ্গেই থাকবো, অন্তত আমাদেরকে অন্তত এতটা প্রেশার হয়তো নিতে হবে না। আমরা জানেন সমস্ত কিছু হয়তো আমাদের কাজ কর্ম, এমনকি আমাদের রাত ঘুমোতে ঘুমোতে 12টা 1টা 2টো বেজে যায়। সারাদিন ধরে হচ্ছে এই বিভিন্ন জেলাতে এদেরকে বলা, যে ফোন করে এদেরকে বলো এই জেলাতে সমস্যা হচ্ছে, এখানে ডিপিএসসি যেতে হবে। আর একটা কথা বলে রাখি, 19 তারিখের ফলাফল কি হয়েছে সেটা যদি আপনাদের সত্যি একটু হলেও জানার প্রয়োজন মনে করেন, প্রত্যেকটা জেলা ডিপিএসসি তে আপনারা এই 11 তারিখের আগে 10 জন 5 জন মিলে অথবা যতজন পারবেন গিয়ে কথা বলুন ডিপিএসসি তে গিয়ে। তাহলে বুঝতে পারেন যে কোনো যদি খবর থাকে, বার্তা থাকে, তাহলে জানতে পারবেন। ঠিক আছে, সেই জন্য বলছি দলাদলি বিভেদ এসব না রেখে আসুন। মানে একজন 22 স্টেট প্রার্থী হিসেবে, একজন যোদ্ধা হিসেবে, একজন মানে আদর্শ শিক্ষক হিসেবে আন্দোলনে যোগ দিন, নিজের অধিকার বুঝে নিন। এটুকু বলেই শেষ করছি। আবারও বলছি, যদি আমাদেরকে নিয়ে যেমন আপডেট ঘোষণা করার সময় আমরা অনেকের সঙ্গে আলোচনা করেছি, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন। ঠিক আছে, এবার তাতেও যদি কারো মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আমি চাইবো আগামী আন্দোলনে আপনারা কোনো একটা পার্টিকুলার ডেট ঘোষণা করুন। আপনাদের সঙ্গে আমরা সবসময় আছি, যদি এরকম কারো মনে থেকে থাকে। সেই জন্য বলবো, বিভেদ দলাদলি সব ভুলে আপনারা 11ই সেপ্টেম্বর আন্দোলনে আসুন, আন্দোলনকে সফল করুন, যাতে 19 আগস্টের থেকে আরো একটা বৃহৎ আন্দোলন আমরা কলকাতার বুকে সংগঠিত করতে পারি। এইটুকু আশা রেখে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। বলার মাঝখানে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে নিজের ভাই, বন্ধু, সহযোদ্ধা হিসেবে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সাধনকে যুক্ত থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ মতামত রাখার জন্য। প্রত্যেকে বলছি, আবারও বলছি, 11 তারিখ প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে আসুন। 11ই সেপ্টেম্বর কলকাতা চলো। এবং এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে, ঠিক আছে, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব। এবং পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বার্তা থাকবে এটাই, যে আমরা কোনো টেররিস্ট সংগঠন নই, আমরা কোনো সমাজ বিরোধী আমরা কাজ করতে যাচ্ছি না, কোনো গন্ডগোল আমরা বাগাতে যাচ্ছি না। আমরা যাচ্ছি আমাদের দাবিটা রাখতে। তাই আপনারাও নিজেদের আচরণটা আশা করি ঠিকঠাক করবেন, যে সম্মানটা আমাদের পাওয়া উচিত, আশা করি যোগ্য সম্মানটুকু আমাদের দেবেন। ধন্যবাদ বলে লাইভটা এখানে শেষ করছি। প্রত্যেকের সাথে দেখা হচ্ছে আজকে 9টার সময় টেলিগ্রাম মিটিংয়ে। ধন্যবাদ।